আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো ডব্লিউবিসিএস এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করুন। তাহলে চলো আজকের ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির উপরে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারটা আছে তার থেকে 30টি প্রশ্নোত্তর বাছাই করে নিয়ে এসেছি। তো দেখো, এখানে তোমাদের অনেকেই বলবে স্যার অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন একটু কম করাচ্ছেন। দেখো, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই যে আমি এর আগে যখন তোমাদের আর্টিকেল চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, ইম্পর্ট্যান্ট আর্টিকেল, সেখানে কিন্তু অলরেডি কিছু অ্যামেন্ডমেন্ট আলোচনা হয়ে গিয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যখন হচ্ছে ইম্পর্টেন্ট আর্টস অ্যান্ড শিডিউলস পার্টস এগুলো যখন পড়ানো হবে, পার্ট শিডিউল যখন পড়ানো হবে, তখন কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে কি আবার কিছু অ্যামেন্ডমেন্ট রিলেটেড কোশ্চেন এসে যাবে, কারণ এগুলো কি ইন্টার রিলেটেড। আর্টিকেল, আর্টস, শিডিউলস, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের যেহেতু ইন্টার রিলেটেড এবং অ্যামেন্ডমেন্ট, সেই কারণে একটার সঙ্গে আরেকটা কোশ্চেন এসেই যায় একটা যাবে পড়াতে গিয়ে। তাই সেই কারণে আমি এখানে কোশ্চেন একটু কম রেখেছি। আমি চেষ্টা করেছি ওখানে যেগুলো আলোচনা হয়নি সেই কোশ্চেনগুলোকে এখানে রাখার। সেম কোশ্চেন বারবার রিপিট করার কোনো মানে হয় না। এবং আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন পার্টস এবং শিডিউলস এই সঙ্গে রিলেটেড। সেইগুলো আমরা কি করব, সেইগুলো আমরা হচ্ছে পরে যখন MCQ করব ওই চ্যাপ্টারে তখন আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। এবার দেখো, এটা হচ্ছে আর্টিকেল চ্যাপ্টারেরও কোশ্চেন হয়, অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারেরও কোশ্চেন হয়, এটাই আমি বলছিলাম। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে, আশা করি সকলের জন্য সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 360 উইথ ডিলস উইথ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসেস। 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইন হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গোয়া ওয়াজ মেড এ ফুল ফ্লেজ স্টেট উইথ এ স্টেট অ্যাসেম্বলি। গোয়াকে একটা ফুল ফ্লেজ স্টেট করা হয়েছিল উইথ স্টেট অ্যাসেম্বলি। স্টেট অ্যাসেম্বলি মানে আমাদের হচ্ছে বিধানসভা। কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 56 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান অথরিটিভ টেক্সট অফ দ্য কনস্টিটিউশন ইন হিন্দি ওয়াজ প্রোভাইডেড ফর দ্য পিপল অফ ইন্ডিয়া বাই প্রেসিডেন্ট। হিন্দিতে একটা টেক্সট প্রেসিডেন্ট প্রোভাইড করেছিলেন ফর দ্য পিপল অফ ইন্ডিয়া। কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 58th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987। কোশ্চেন নাম্বার 4, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট provided reservation in admission in private unaided educational institution for students belonging to scheduled caste, tribes and other backward classes। মানে SC, ST এবং OBCর যে রিজার্ভেশন, এটা হচ্ছে কিসের জন্য রাখা হয়েছিল? প্রাইভেট ইনস্টিটিউশন। প্রাইভেট ইনস্টিটিউশনেও যে কিছু পরিমাণ আমাদের রিজার্ভেশন রাখতে হবে, সেটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আনা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005। কোশ্চেন নাম্বার 5, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিডিউসেস দ্য ভোটিং রাইটস ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স। যেটা আগে 21 বছর বয়সে হচ্ছে ভোট দেওয়া যেত, এখন 18 বছর বয়সে আমরা ভোট দিতে পারছি। তো এটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোশ্চেন নাম্বার 6, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 4 ল্যাঙ্গুয়েজেস বোডো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সাঁওতালি আর অ্যাডেড ইন দ্য 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 8th শিডিউল হচ্ছে ভাষা রিলেটেড। তো সেখানে হচ্ছে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালিকে অ্যাড করা হয়েছিল কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন বি, 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
7 নম্বর হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট দ্য টার্ম অফ লোকসভা ইনক্রিজ ফ্রম 5 to 6 years? অপশন বি 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট 8 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ওয়াজ পাসড ডিউরিং এমার্জেন্সি? সঠিক উত্তর হবে অপশন ডি 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা এসেছিল কবে? 1976-এ। সেই সময় ইন্দিরা গান্ধীর রাজত্বকালে কি হচ্ছিল? এমার্জেন্সি চলছিল 75 থেকে 77, সেই সময়ের মাঝখানে এটা এসেছিল 1976-এ। এটাই জন্য কোশ্চেন করা হয়েছে যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমার্জেন্সি চলাকালীন এসেছিল। 9 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যাক্ট 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে কোনটা সঠিক? অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, মানে প্রিসিডেন্স টু ডাইরেক্টিভ প্রিন্সিপাল ওভার ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনক্লুডেড অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শুড নট বি কোশ্চেন্ড ইন এনি কোর্ট। এই প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ নিয়ে আসা হয়েছে। দেখো এখানে ইয়ারটা দিয়েই দেওয়া আছে। 10 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেক্স দ্য রাইট টু এডুকেশন অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস to all children under the age of 6 to 14 years by inserting Article 21A to the Constitution? দেখো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে তোমার রাইট টু এডুকেশন না, এই রাইট টু এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেও রাখা হয়েছে, ডিপিএসপির মধ্যে রাখা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যেও রাখা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাখা হয়েছে যেটা আমার কি হচ্ছে যে ছাত্রের আমার এটা হচ্ছে মৌলিক অধিকার যে সে যেন শিক্ষা পায়। ডিপিএসপির মধ্যে রাখা হয়েছে যে আমাদের স্টেট যাতে দায়িত্ব নেয়, এটা স্টেটের দায়িত্বের মধ্যে পড়ে যে সমস্ত স্টুডেন্টদের জন্য যেন ফ্রি এডুকেশনের ব্যবস্থা করে দেওয়া হয়, এলিমেন্টারি এডুকেশন 6 থেকে 14 বছর বয়সীদের জন্য। আর ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে রাখা হয়েছে পেরেন্টসদের জন্য, যেটা পেরেন্টসদের ফান্ডামেন্টাল ডিউটি, পেরেন্ট বা গার্ডিয়ান যে থাকবে তার ফান্ডামেন্টাল ডিউটি যে তার ছেলে বা মেয়ে যে তার আন্ডারে আছে, তার গার্ডিয়ানশিপের আন্ডারে আছে, তাকে যেন অতি অবস্থায় বেসিক এলিমেন্টারি এডুকেশন দেওয়া হয়, মানে যাতে সে শিক্ষাটা গ্রহণ করতে পারে তার সুযোগ যেন করে দেয় যে পেরেন্ট বা যে গার্জিয়ান থাকবে। তো এইটা সবসময় মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্ট। এটা ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটি তিনটের মধ্যে এটা ইনক্লুডেড আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। 11 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু। 11 নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি? এখানে আচ্ছা অপশানগুলো পড়ে না। সঠিক উত্তর হবে অপশান ডি নাইদার 1 or 2। এখানে কি বলছে? ডিপিএসপি অফ নিডস স্পেশাল মেজরিটি অ্যান্ড কনসেন্ট অফ স্টেটস ফর অ্যামেন্ডমেন্ট। ইউনিয়ন লিস্ট ইন 7th শিডিউল ক্যান বি অ্যামেন্ডমেন্ট উইথ স্পেশাল মেজরিটি উইথাউট আ কনসেন্ট অফ স্টেটস। দুটোই ভুল বলা হয়েছে। দেখো প্রথমত দেখতে হবে যে স্পেশাল মেজরিটি কী। স্পেশাল মেজরিটি মানে হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু জুম করি, জুম করলে তোমাদের দেখতে সুবিধা, লেখাটা ছোটো আছে। স্পেশাল মেজরিটি মানে হচ্ছে মেজরিটি মানে মোর দেন 50% অফ টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস অ্যান্ড এ মেজরিটি অফ 2/3 অফ দ্য মেম্বার অফ ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অর্থাৎ যতজন, দুটো লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই যতজন টোটাল মেম্বার আছে, দেখো এখানে বলা আছে টোটাল মেম্বারশিপ মিনস টোটাল নাম্বার অফ মেম্বার্স কম্প্রাইজিং দ্য হাউস ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট হোয়েদার দেয়ার আর ভ্যাকেন্সিজ অর অ্যাবসেন্টিস। মানে কে থাকলো না সেটা দেখা দরকার নেই। টোটাল আমার যত নাম্বার বা স্ট্রেংথ যেটা আমার লোকসভা বা রাজ্যসভা তার 50% ভোট প্লাস যেদিন হচ্ছে সেই বিলটা পাস হবে সেদিন যতজন প্রেজেন্ট আছে এবং ভোট দিচ্ছে তার 2/3 মেম্বারকে দিতে হবে ভোট। এটাকে বলে স্পেশাল মেজরিটি। তো স্পেশাল মেজরিটি ব্যাপারটা বুঝতে পারলে যে টোটাল যত স্ট্রেংথ তার 50% প্লাস যেদিন আমার ভোটিং হচ্ছে সেইটা বিলটা পাস করার জন্য যতজন প্রেজেন্ট আছে এবং ভোটটি দিচ্ছে তাদের 2/3 ভোট পেতে হবে। এবং এই স্পেশাল প্রভিশনের মাধ্যমে কোনগুলোকে হচ্ছে পাস করানো হয়? ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি অ্যান্ড অল আদার প্রভিশনস হুইচ আর নট কভার্ড বাই দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ক্যাটাগরি। ওকে, তো এখানে দেখো বলা হয়েছে ফার্স্ট অ্যান্ড থার্ড ক্যাটাগরি মানে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির কথা বলা হয়েছে। তো এখানে কোশ্চেনটা কী বলেছে যে ডিপিএসপি স্টেট পলিসি নিড স্পেশাল মেজরিটি অ্যান্ড কনসেন্ট অফ স্টেটস ফর অ্যামেন্ডমেন্ট।
তো এটা ভুল, কারণ স্টেটের তো কনসেন্ট দরকার হচ্ছে না। এখানে আমার হচ্ছে এতে রাজ্য মানে এমএলএদের তো কোনো গল্প নেই, লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো গল্প আসছে না, রাজ্যসভা লোকসভার ব্যাপার আসছে। আর এটা বলেছে ইউনিয়ন লিস্ট ইন দ্য 7th শিডিউল ক্যান বি অ্যামেন্ডেড উইথ স্পেশাল মেজরিটি অ্যান্ড উইথাউট দ্য কনসেন্ট অফ স্টেটস। তো এটাও এখানে হচ্ছে এটা ভুল হচ্ছে, কারণ তোমাদের এখানে কিন্তু উইথাউট দ্য কনসেন্ট অফ স্টেটস হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান ডি। ও না, আমি কি সরি ভুল বললাম, কি ইউনিয়ন লিস্ট অফ 7th শিডিউল, এটা অ্যাকচুয়ালি সিম্পল, সরি আমি উল্টো দেখছি। এটা সিম্পল মেজরিটির মাধ্যমেই করা যায়, অ্যামেন্ড করা যায়, স্পেশাল মেজরিটির দরকার নেই, এই জন্য এটা ভুল হচ্ছে। ইউনিয়ন লিস্ট অফ 7th শিডিউল সিম্পল মেজরিটির মাধ্যমে করা যাবে, অ্যামেন্ড করা যাবে। নেক্সট এগেন ট্রু ফলসের কোশ্চেন দিয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অনলি 2। এখানে কী বলেছে? 26 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 মেড ইট অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ অ্যাসেন্ট টু এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। তো এটা ভুল, 2 নম্বরটা সঠিক। পার্ট 20 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য প্রসিডিওর ফর ইটস অ্যামেন্ডমেন্ট। তো এখানে দেখো বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে তো এখানে দেখো এই অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে একটু জিনিসপত্র লেখা আছে, যে আমাদের দেখো এখানে কি হয়, যে আমাদের যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর আমাদের কনস্টিটিউশনের, এটা না তো হচ্ছে নাইদার অ্যাজ ইজি অ্যাজ ইন ব্রিটেন নর অ্যাজ রিজিড অ্যান্ড ইউএসএ। মানে ইউএসএতে কী হয়, অ্যামেন্ডমেন্ট করা খুব কষ্টকর ব্যাপার, আর ব্রিটেনে কী হয়, অ্যামেন্ডমেন্ট করা খুব ইজি, ওই জন্য ব্রিটেনে প্রচুর অ্যামেন্ডমেন্ট আছে। তো সেই কারণে আমাদের কিন্তু কনস্টিটিউশনের মধ্যে এটা দেখবে, কনস্টিটিউশনের একটা বৈশিষ্ট্য আমাদের, যে এখানে ফ্লেক্সিবিলিটি এবং রিজিডিটি দুটোই দেখতে পাওয়া যায়। ফ্লেক্সিবল বলা হয় কনস্টিটিউশনকে কারণ এখানে অ্যামেন্ডমেন্ট করা যায়, রিজিড বলা হয় কারণ অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিওরটা খুব টাফ। ঠিক আছে, তো একে ওই জন্য বলেছে ইট ইজ এ মিক্স অফ বোথ। এখানে হচ্ছে পার্ট 20 আর্টিকেল 368-এর আন্ডারে এই প্রসিডিওরটা উল্লেখ আছে। এখানে পড়া হয়েছে যে কি, যে ইট স্টেটস দ্যাট পার্লামেন্ট মে ইন এক্সারসাইজ অফ ইটস কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যামেন্ড বাই দ্য ওয়ে অফ অ্যাডিশন, ভ্যারিয়েশন অর রিপল এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রসিডিওর লেড ডাউন ফর দ্য পারপাস। কিন্তু তা বলে কিন্তু যদি পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার হ্যাম্পার হয়ে যায়, সেরকম কোনো অ্যামেন্ডমেন্ট এখানে করা যাবে না, যেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস 1973-তে দেখা গিয়েছিল। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে এগেন ট্রু ফলস জানতে চেয়েছে তোমাদেরকে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অনলি 1 কারেক্ট। কোরাম ইন পার্লামেন্ট ক্যান বি অ্যামেন্ডেড বাই সিম্পল মেজরিটি, কারেক্ট। অ্যামেন্ডিং প্রসিডিওর প্রভিশন রিগার্ডিং 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডাজ নট কাউন্ট অ্যাজ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এটা ফালতু কথা। কনস্টিটিউশন তুমি কোনো একটা জিনিসকে চেঞ্জ করছো, সেটাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসেবে কাউন্ট কেন করবো না? এখানে সঠিক উত্তর হবে অপশান এ। 14 নম্বর কোশ্চেন, দ্য ক্রিয়েশন অফ তেলেঙ্গানা ফ্রম অন্ধ্রপ্রদেশ ইজ নট কনসিডার্ড টু বি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, হাউএভার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু তেলেঙ্গানা রিজন। যে তেলেঙ্গানাকে যে আলাদা করে বানানো হয়েছে, এটাকে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ধরা হয় না, তার কারণ এটা হচ্ছে আমাদের পার্লামেন্টের একটা ক্ষমতার মধ্যে এটা পরিষ্কার উল্লেখ আছে যে পার্লামেন্ট চাইলে সিম্পল মেজরিটির মাধ্যমে যে কোনো স্টেটের বাউন্ডারিকে অল্টার করতে পারে, চেঞ্জ করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, স্টেটের নাম পরিবর্তন করতে পারে, এরিয়া বাড়া কমা করতে পারে। তো এই জন্য এটাকে অ্যামেন্ডমেন্ট, এটার জন্য এটা অ্যামেন্ডমেন্ট নয়, এটা জাস্ট একটা যদি পার্লামেন্ট মনে করে মেজরিটি পেয়ে যায়, সে করতে পারে। তো এটা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর নয়, কারণ অ্যামেন্ডমেন্ট তো সিম্পল মেজরিটির মাধ্যমে হয় না। কিন্তু আমাদের তেলেঙ্গানা রিজন রিলেটেড একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে অপশানে 32 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কি করে? এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে স্পেশাল প্রভিশন দিয়েছে তেলেঙ্গানাকে। ঠিক আছে, তেলেঙ্গানাকে স্পেশাল প্রভিশন দিয়েছে। তো এই জায়গাটা তোমরা একটু দেখে নিও, এখানে বোঝানোর মতো কিছু নেই, এই জায়গাটা তোমরা একটু পড়ে নিও, পড়লে তোমরা বুঝতে পারবে। মানে এখানে কি, এখানে হচ্ছে তেলেঙ্গানাকে ডেভেলপমেন্ট করার জন্য সেখানে কি স্পেশাল কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়েছে, এডুকেশন ফ্যাসিলিটিস সেখানকার রেসিডেন্টের জন্য রাখা হয়েছে, এইরকম ব্যাপার স্যাপার আছে, এগুলো তোমরা নিজেরা একবার পড়লে বুঝতে পারবে। 15 নম্বর কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাডেড দ্য 9th শিডিউল। প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল ডি, ফার্স্ট 1951, প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আমাদের যে প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল কি 1951,
যেখানে কি বলা হয়েছিল যে 9th শিডিউল একটা আনা হয়েছিল, এবং আমাদের আগে কী ছিল, আমাদের এখন 12টা আছে, আগে ছিল 8টা শিডিউল, এখন 12টা শিডিউল হয়ে গেছে। তো প্রথম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 9 নম্বর শিডিউল নিয়ে আসা হয়েছিল, এবং তখন ল বানানো হয়েছিল যে 9 নম্বর শিডিউলে যে লটাকে রাখা হবে সেটাকে অ্যামেন্ড করা যাবে না, এবং সেটা নিয়ে অনেক দুর্নীতি হয়েছিল, পরে চেঞ্জ করে দেওয়া হয়েছিল সেই রুলকে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর প্রভিশনস অফ দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976? তো এটা আই থিঙ্ক তোমরা সকলেই জানবে, এটা আমি বেশি টাইম দিচ্ছি না, তোমরা সকলেই করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। 17, question number 17, 52nd amendment 1985 introduced the anti-defection law, which amendment strengthened it? anti-defection law again একটা খুব কমন কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 91st amendment act 2003। কোশ্চেন নাম্বার 18, 43rd amendment act সম্বন্ধে এখানে একটা কোশ্চেন করা হয়েছে। 42nd তো খুব হলো, 44 তো তোমরা খুব করেছো অনেকবার, 43rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্বন্ধে কোশ্চেন দিয়েছে। অপশন বি কি, দ্য রেস্টোর দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টস দ্য পাওয়ার টু কনসিডার দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট ল, মানে যে কোনো ল যে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আছে সেটাকে এইটার মাধ্যমে আনা হয়েছিল। Question number 19, which one of the following amendments of the Constitution of India deals with the issue of strengthening the Panchayat Raj? পঞ্চায়েতি রাজ সম্বন্ধে কোনটা, এটা আই থিঙ্ক তোমরা সকলে জানো, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে এটা এসেছিল। অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউশন অফ মিউনিসিপ্যালিটিস রিজার্ভেশন অফ সিটস ইন এভরি মিউনিসিপ্যালিটি ফর এসসি অ্যান্ড এসটি, ওমেন অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস। এখানে তোমরা এলিমিনেট করতে পারো, 42nd হবে না, 44th হবে না, 86 হবে না, 86-এ তোমার করা হয়েছিল, এলিমেন্টারি এডুকেশন রাখা হয়েছে, তো ওটা হবে না। তো পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে কি যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হ্যাড অ্যাডেড আর্টিকেল 15(5) ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডিং ফর দ্য রিজার্ভেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউটস ইন প্রাইভেট সেক্টর? আই থিঙ্ক এটা কোশ্চেনটা একটু রিপিট হয়ে গিয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি, 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোশ্চেন নাম্বার 21, দ্য কনস্টিটিউশন 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেক্স মেনশন অফ দ্য। 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোনটা সম্বন্ধে বা কিসের সম্বন্ধে মেনশন আছে? অপশন সি, ফাংশনস অফ স্টেট ফাইন্যান্স কমিশন। 22 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু সেন্ড ব্যাক এনি ম্যাটার ফর রিকনসিডারেশন বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার? মানে কাউন্সিল অফ মিনিস্টার যখন কোনো বিল বা কোনো কিছু হচ্ছে, আমাদের তো প্রধান রাষ্ট্রপতির ফাইনাল সিগনেচার কনসেন্ট দরকার হয়, ফাইনাল সিগনেচার দরকার হয়, সেটার জন্য যখন প্রেসিডেন্টকে পাঠান তো প্রেসিডেন্টের ক্ষমতা আছে, উনি একবার ওটাকে রিটার্ন ব্যাক করতে পারেন, কিন্তু দ্বিতীয়বারও যদি কোনো চেঞ্জেস না হয়, আবার সেম বিল কাউন্সিল অফ মিনিস্টার রিটার্ন করে দেয়, তখন প্রেসিডেন্টকে সাইন করতে হবে। বাট একবার উনি ওটাকে করার জন্য রিটার্ন করে দিতে পারেন, রিকনসিডার করার জন্য। তো এটা সঠিক উত্তর কী হবে? অপশন ডি, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোশ্চেন নাম্বার 23, 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অপশন বি, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 63 and 14 years old. Next, 24 number question, which of the following constitutional amendments are related to raise the number of members of Lok Sabha to the elected from the states? লোকসভার নাম্বার অফ সিটস, মানে স্টেট থেকে যে ইলেক্টেড হয়েছে লোকসভার মেম্বার, তাদের নাম্বার বাড়ানোর সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 7th and 31st। 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 provides for the composition of the House of People and readjustment after every census, and 31st Amendment Act 1973 provides for raising the upper limit of representation of the states in Lok Sabha from 500 to 525 and reducing the upper limit for the representation of union territories from 25 to 20. Okay? 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল যে সেন্সাসের পরে এটাকে যেন নাম্বারটাকে অ্যাডজাস্ট করা হয়, আর 31st একদম পুরো নাম্বার পার্টিকুলার 500 থেকে 525 ইনক্রিজ করা হয়েছিল, আর ইউটির ক্ষেত্রে রিডিউস করে দেওয়া হয়েছে ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিক্স দ্যাট দ্য সাইজ অফ কাউন্সিল অফ মিনিস্টার সেন্টার
and the state must not exceed 15% of the total number in the Lok Sabha and total number of members in the legislative assembly of that state. মানে যতজন হচ্ছে এমএলএ বা এমপি যে টোটাল সাইজ থাকে তার 15%-এর বেশি যেন মন্ত্রী না হয়। সঠিক উত্তর কি অপশন এ 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 26 দ্য কনস্টিটিউশন 6th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। Option C, both A and B, Article 269 and 286 were amendment regarding taxes and 92A was added in the Union list of 7th schedule. 27. The Constitution 7th Amendment Act 1956 কিটাকে করেছিল, মানে এখানে কোশ্চেন সেটা দিয়েছে। সঠিক উত্তর এগেন অপশন সি দুটো, গিভিং এফেক্ট টু দ্য রেকমেন্ডেশন অফ দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন অ্যান্ড টু ফোল্ড ক্লাসিফিকেশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। কোশ্চেন নাম্বার 28 বলা হয়েছে 8th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পরপর দেখছো কোশ্চেনগুলো এসেছে। অপশন বি, এক্সটেনশন অফ রিজার্ভেশন টু এসসি এসটিস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস। মানে প্রতি বছর ওই যে এটাকে প্রতি বছরে কিছু বছর পর পর যেটাকে এক্সটেন্ড করা যায় রিজার্ভেশন এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের যে রিজার্ভেশনটাকে এক্সটেন্ড করা, এটা হচ্ছে 8th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়। তো বর্তমানে কিন্তু 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ানদের রিজার্ভেশন বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আগে লোকসভায় হচ্ছে তোমাদের প্রেসিডেন্ট হচ্ছে দুজন মেম্বারকে সিলেক্ট করতেন অ্যাংলো ইন্ডিয়ানদের, এবং রাজ্যপাল মনে করলে একজনকে সিলেক্ট করতে পারতেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির, সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন ইম্পোজড সার্টেন রেস্ট্রিকশনস অন দ্য রাইট টু প্রপার্টি। এটা তো আই থিঙ্ক তোমরা সকলেই জানো, অপশন ডি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আজকের লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। সঠিক উত্তর অপশন ডি অল অফ দ্য। পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইটস। অবভিয়াসলি পার্লামেন্টই এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে প্রথম ইনিশিয়েট করে এবং মেজরিটি পেলে এরা করতে পারে। প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু অ্যাসেপ্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলকে প্রেসিডেন্টকে বাধ্যতামূলক তাকে মত দিতে হবে। এডুকেশন ওয়াজ ট্রান্সফার টু দ্য কনকারেন্ট লিস্ট। এডুকেশন হচ্ছে কনকারেন্ট লিস্টে, মানে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, তার মধ্যে কনকারেন্ট লিস্টের মধ্যে এডুকেশনকে রাখা হয়েছে। ওকে, তো এই ছিল আজকের 30টা কোশ্চেন। দেখো শর্ট ভিডিও 30টা কোশ্চেন তোমাদের আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ। ওকে, 23rd নাম্বার কোশ্চেনে কিন্তু একটু ভুল আছে ফ্রেন্ডস, আমি এটা লাস্টে বলছি, আমি তখনই পড়ানোর সময় মনে হয়েছিল ভুল আছে। তো 23rd নাম্বার কোশ্চেন এটা পুরো ভুল আছে। 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডিলস উইথ দ্য রিজার্ভেশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। অ্যাকচুয়ালি এখানে কোনো অপশানই ঠিক নয়, কারণ এখানে বলে দিয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িমেন্ট। তো অ্যাকচুয়ালি 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে আমাদের হচ্ছে প্রাইভেট যে ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশনে হচ্ছে স্টুডেন্টদের ভর্তি করার জন্য আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসে, তাদের জন্য 93rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে। তো এখানে অ্যাকচুয়ালি এখানে বলে দিচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়, তো কোনো অপশানই এখানে সঠিক নয়, তো এই কোশ্চেনটা ভুল আছে। ওকে, সরি। তো 6 থেকে 14 বছর বয়সীদের যে কম্পালসারি এডুকেশান, এটা হচ্ছে কি, এটা আমাদের অলরেডি বলেছি, এটা হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছে। আর 93rd হচ্ছে আমাদের কি প্রাইভেট ইনস্টিটিউশনে হোয়েদার এডেড বাই গভর্নমেন্ট অর নট, সে প্রাইভেট ইনস্টিটিউশনে ব্যাকওয়ার্ড ক্লাসের স্টুডেন্টদের জন্য মানে এন্ট্রির জন্য সিট রিজার্ভ করা হয়েছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে পুরোপুরি ভুল, এটা একটু বলে দিলাম, কারেকশানের লাস্টে বলে দিলাম, একটু খেয়াল করে নিও। ঠিক আছে, আমার তখনই কোশ্চেনটা করানোর সময় মনে হয়েছিল, পরে খেয়াল করেছিলাম।